নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। দুলাল সরকার খুনকাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই বলে মালদার সভামঞ্চে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওপার বাংলার অশান্তির আঁচ যাতে এপার বাংলায় না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন প্রশাসনকে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদায় প্রশাসনিক সভা থেকে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ছিলেন কাউন্সিলর দুলালের স্ত্রী চৈতালি সরকার। দুলাল সরকার খুনকাণ্ডে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন, সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে, যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সীমান্তে নজরদারির দায়িত্বে বিএসএফ। ওপার বাংলার অশান্তির আঁচ যাতে এপার বাংলায় না আসে তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। কিন্তু এটা লক্ষ্য রাখবেন, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ঘুঘুর বাসা বানাতে না পারে। আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা নিয়ে সোমবারই সন্তুষ্ট নন বলে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও এ নিয়ে মুখ খুললেন মমতা। মালদার সভায় মুখ্যমন্ত্রী বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এরকম জঘন্য স্পর্শকাতর অপরাধকে প্রতিরোধ করতে ভাই বোনেদের এগিয়ে আসতে হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়তি দায়িত্ব দেন আশাকর্মী ও গ্রিন পুলিশকে। ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েদের জন্য কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আইসিডিএস এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। দুয়ারে সরকার শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি। প্রশাসনকে সাধারণের পাশে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে। যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। ইংরেজ বাজারের সভামঞ্চে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন। ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। এরপর 3 দিনের আলিপুরদুয়ার সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। সঞ্জয়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। মামলা দায়ের করার অনুমতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। এই কেসটা আমি সত্যি শক। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very, very heinous crime. আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই পর্যবেক্ষণে সোমবার শিয়ালদা আদালতের 201 নম্বর রুমে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। তারপর থেকেই প্রশ্নের পাহাড়, যার মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্ন, এই রায় কি সুবিচার মিলল? ফের তর্ক বিতর্কে উত্তাল হয় সব মহল।
নিম্ন আদালতের রায়ের 24 ঘন্টার মধ্যেই রাজ্যের চ্যালেঞ্জ। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের, সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন। ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই আরজিকর কাণ্ডে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এসেছেন। শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি এখনো ফাঁসির দাবিতে অনড়। এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। রাত পোহাতেই সেই মতো আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। অন্যদিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায় যদি হাইকোর্টে যায়, সেক্ষেত্রে তার আবেদনের শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা টিভি। সঞ্জয় রায় তাড়াতাড়ি মারা গেলে কার কি ভালো হবে সেটা একটা ব্যাপার। শুধুই কি লালসার শিকার নির্যাতিতা, নাকি লালসাকে সামনে রেখে সংগঠিত ক্রাইম? আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বিরুদ্ধে রাজ্যের হাইকোর্টে মামলা নিয়ে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। এখন সঞ্জয় তাড়াতাড়ি মারা গেলে কি ভালো হবে কার, ক্ষতি হবে কার, এসব ব্যাপার। আমি কিন্তু কাল থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, ইনভেস্টিগেটিং এজেন্সি যারা অনুসন্ধান করছেন এবং সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে এবং মহামান্য আদালতের কাছে, যে মেয়েটি কোন লালসার শুধু শিকারের কারণে খুন হলেন না, লালসা সামনে রেখে কোন প্লট তৈরি করা হয়েছিল যেটা সংগঠিত ক্রাইম। কারণ যে রায় এসছে, আমি আইনের ছাত্র হিসাবে এইটুকু বুঝি যে একজন তার লালসা চরিতার্থ করেছে, খুন করেছে, সেই অনুযায়ী পানিশমেন্ট হয়েছে। আরজিকরে ধর্ষণ খুন মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আমৃত্যু কারাবাসের সঙ্গে জরিমানা। এখানেই কি শেষ আরজিকর মামলা? সঞ্জয়ের সাজা ঘোষণাতেই এই মামলা শেষ হচ্ছে না। শিয়ালদা কোর্টে চলবে আরজিকর মামলার শুনানি। মামলার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতেও। 164 দিনের সাজা ঘোষণা। আরজিকর ধর্ষণ খুন মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায়, সঙ্গে 50,000 টাকা জরিমানা। সমাজের একটা বড় অংশই সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছিল, তাই আমৃত্যু কারাবাসের সাজায় ন্যায় বিচার হলো না বলেই মনে করছেন তারা। এক্ষেত্রে প্রশ্ন উঠছিল, সঞ্জয়ের শাস্তিতেই কি শেষ হচ্ছে আরজিকর মামলা? জানা গিয়েছে শিয়ালদা আদালতেই চলবে আরজিকরে খুন এবং ধর্ষণ মামলার শুনানি। আরজিকর মামলার তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগেই সিবিআই এর হাতে গ্রেফতার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু সিবিআই সন্দীপ সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় দুজনেরই জামিন মঞ্জুর হয়। যদিও সিবিআই জানিয়েছে খুব শীঘ্রই আরজিকর মামলায় পরবর্তী চার্জশিট দেবে সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে ফের এই মামলার শুনানি শুরু হবে। ধর্ষণ খুনের ঘটনার পরেই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবার, এমনকি সাধারণ মানুষও দাবি করেছিল এই ঘটনার সঙ্গে সঞ্জয় একা নয়, আরো অনেকে জড়িত রয়েছে। এ বিষয়ে সিবিআই আদালতে জানিয়েছিল বিষয়টি তারা খতিয়ে দেখছে। বিশেষজ্ঞ মহল মনে করছে সিবিআই এর পরবর্তী চার্জশিটেও এই বিষয়ের উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সেজুতি চক্রবর্তী। সঞ্জয়কে বেকসুর খালাস করার জন্যই এই আবেদন জানানো হবে। বিচারক অনির্বাণ দাসও সঞ্জয়কে এই কথা মনে করিয়ে দেন। সেক্ষেত্রে সঞ্জয় রায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলে শীর্ষ আদালতে মামলার শুনানি হতে পারে। বিচার প্রক্রিয়া ছাড়াও সোমবার সাজা ঘোষণার দিনও সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল সিবিআই, কিন্তু বিচারক সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কি উচ্চ আদালতে যেতে পারে সিবিআই, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাশাপাশি সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। কলকাতা টিভি। সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার। ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের অধিকার, এই নিয়ম আছে আইনেই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতেও রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি ক্ষতিপূরণের মুখে পড়েছে রাজ্য। প্রাণহানিতে 10 লক্ষ এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এখন প্রশ্ন উঠতেই পারে, আরজিকর মামলা বহুল প্রচলিত বলেই কি রাজ্যকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? বিষয়টি একেবারেই তা নয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NLSA ক্ষতিপূরণের হার নির্দিষ্ট করেছে। কারণ এই ক্ষতিপূরণ একেবারেই দয়া বা সহানুভূতির বিষয় নয়। সরকার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেই কারণেই সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য। NLSA ক্ষতিপূরণের হার অনুযায়ী জীবনহানি হলে 5 থেকে 10 লাখ টাকা, গণধর্ষণ হলে 5 থেকে 10 লাখ টাকা, ধর্ষণ বা অস্বাভাবিক যৌন নিগ্রহে 4 থেকে 7 লাখ, শরীরের 80% ক্ষতিতে 2 থেকে 5 লাখ টাকা, শরীরের 40% বেশি ক্ষতি হলে 2 থেকে 4 লাখ টাকা, 20% বেশি ক্ষতি হলে 1 থেকে 3 লাখ টাকার ক্ষতিপূরণ, 20% কম ক্ষতি, মানসিক বা শারীরিক বিপর্যয় হলে 1 থেকে 2 লাখ টাকা, ভ্রূণ নষ্ট করলে 2 থেকে 3 লাখ টাকা, ধর্ষণে অন্তঃসত্ত্বা হলে 3 থেকে 4 লাখ টাকার ক্ষতিপূরণ, অগ্নিসংযোগে শারীরিক ক্ষতি হলে 2, 3, 4, 5, 7 বা 8 লাখ টাকা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দায়রা আদালত এই ক্ষতিপূরণের বিষয়টি ভুলেই যায়। এই নিয়ে একাধিকবার হতাশাও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সরকারের তরফে স্বতঃপ্রণোদিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার রেওয়াজও কম। সেই লক্ষ্যেই 1985-এর 29শে নভেম্বর ফৌজদারি আইনে ভিকটিমের পুনর্বাসন ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই মতোই 2009-এ ভারতের ফৌজদারি কার্যবিধিতে 357 ধারার পরে একটি উপধারা সংযোজিত হয়, 357A, যা BNSS এর 396 ধারা। আরজিকর ইস্যুতেও মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে আগে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ক্ষতিপূরণ নিতে রাজি হননি নির্যাতিতার মা বাবা। সোমবার আদালতের তরফেও রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হলে সেই ক্ষতিপূরণও নিতে অস্বীকার করেছেন তারা। খুন, ধর্ষণ, অঙ্গহানি, অ্যাসিড হামলা, মানব পাচারের মতো ঘটনায় ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে প্রতিটি রাজ্যেরই কম্পেনসেশন স্কিম তৈরি করার কথা। এই স্কিমে ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের আইনসঙ্গত অধিকার। কলকাতা টিভি। আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সাইফের উপর হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামে বাড়ি শরীফুলের কাণ্ডে হতবাক বাবা মা। দীর্ঘদিন আগে বাংলাদেশ ছাড়ে শরীফুল ইসলাম। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি বাংলাদেশের বাড়ি, এবং একই সঙ্গে মুম্বাই, সেখানেই কিন্তু সাইফ আলী খানের বাড়িতে এই হামলা চালায় এই আততায়ী, এবং সেই ঘটনাতেই এবার সাইফের উপর হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামে বাড়ি শরীফুলের কাণ্ডে হতবাক বাবা এবং মা। দীর্ঘদিন আগেই বাংলাদেশ ছাড়ে শরীফুল ইসলাম, এমনটাই জানিয়েছেন তার বাবা মা। এমনটাই জানা যাচ্ছে সাইফের উপর হামলাকারী শরীফুল বিএনপি সদস্য বলেও খবর। আপনাদের জানিয়ে রাখি, এই শরীফুল তিনি বিএনপি সদস্য বলেও খবর পাওয়া যাচ্ছে একই সঙ্গে, এবং এই ঘটনায় রীতিমতো হতবাক তার বাবা মা। তার বাবা মার সেই বক্তব্য এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। তারা কি বলেছেন, তাদের কি প্রতিক্রিয়া বিষয়ে শুনবো। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ডালাই কামও করছে। ও খুব কষ্ট করি। আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল, এবং আমরা দীর্ঘ বহু 87-88 সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। আপনারা শুনলেন তার বাবা মার এক্সক্লুসিভ সেই বক্তব্য, যা কলকাতা টিভির পর্দায় আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন তাদের কি বক্তব্য। সাইফের উপরে হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে এবার কলকাতা টিভি।
আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ঢাকার প্রতিনিধি শরীফুল হাসান। শরীফুল, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই ঘটনা, যেই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শরীফুলকে, সে বিষয়ে আমরা তার বাবা মার বক্তব্য শুনলাম। সেক্ষেত্রে তারা আরো কি বলছেন এ বিষয়ে, যে কেন তাদের ছেলে এরকম করলো, কেনই বা তাদের ছেলে ভারতে এলো? ধন্যবাদ। দেখো, এই বিষয়ে আমরা শরীফুলের বাবা মা এবং স্থানীয় জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তাদের সঙ্গে কথা বলেছি। শরীফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শরীফুল একটি ভালো ছেলে। তার পারিবারিকভাবে সে খুব পরিবারের উপর তার খুব দায় ছিল। সে পরিবারের পাশে ছিল সর্বসময়। সে মূলত 2024 সালে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এবং সে মুম্বাইয়ে বসবাস করে। এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছে এবং সে মুম্বাই যাবার পর থেকে তার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছিল। হঠাৎ করে তারা এই ধরনের একটি খবর দেখে তারা খুব হতভম্ব হয়ে যায় এবং তারা বিশ্বাসই করতে পারছে না যে শরীফুলকে দিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি 2017 সালে শরীফুল একটি হত্যা মামলার আসামি ছিল, যেটি থেকে সে পরবর্তীতে আদালত থেকে খারিজ হয়ে যায়, আদালত থেকে সে নিষ্কৃতি পায়। তো সে তারপর থেকে অন্য কোনো মামলা মোকদ্দমা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমরা শরীফুলকে জড়িত থাকতে দেখিনি। তবে শরীফুল একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে ছিল এবং তার বাবা একজন বিএনপি, বাংলাদেশের যে ন্যাশনালিস্ট পার্টি, তার একজন স্থানীয় নেতা এবং পদ পদবীধারী নেতা। যে কারণে শরীফুলের উপরে 2024 সালে বাংলাদেশের ইলেকশন হওয়ার কারণে সেই সময় খুব একটি নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটে, যেটি তার পরিবার থেকে দাবি করা হচ্ছে। এবং তারপর থেকেই মূলত শরীফুল গ্রাম ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে পালিয়ে ভারত চলে যায়। তো আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, গ্রামবাসী আমাদেরকে জানিয়েছে যে শরীফুল এর এই ঘটনা জানার পর তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে শরীফুল নিয়মিত তার পরিবারকে চালানোর জন্য টাকা পাঠাতো এবং গ্রামবাসীর বক্তব্য এরকম যে যদি শরীফুল কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই থাকবে তাহলে সে টাকা পেত কোথায় এবং ভারতে যে অবৈধভাবে টাকা রোজগার করার কোনো উপায় আছে বলেও আমরা জানি না, এরকম তারা বলতে চেয়েছে। এদিকে আমরা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছি। লোকাল থানার যিনি নলছুটি থানার অফিসার ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শরীফুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই, তবে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল যেটি আদালত কর্তৃক নিষ্পত্তি হয়ে যায়। এবং এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তদন্তের জন্য কোনো রকম নির্দেশনা আসেনি। যদি তদন্ত নির্দেশনা আসে তাহলে থানা পুলিশ সেটা তদন্ত করবে। তবে থানা পুলিশ জানিয়েছে যে শরীফুলের পরিবার তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসান। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় শরীফুল ইসলামকে ইতিমধ্যেই আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল কলকাতা টিভি। এই ঘটনায় শরীফুলের বাবা মা তারা একেবারেই হতবাক রয়েছেন। কি বলেছেন তারা, সেই বক্তব্য শোনাবো আপনাদের এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে। শুনবো আমরা সেই বক্তব্য। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ঢালাই কামও করছে। ও খুব কষ্ট করি। এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল এবং আমরা দীর্ঘ বহু 87-88 সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। আপনারা শুনলেন শরীফুল ইসলামের তার বাবা মার কি বক্তব্য শুনলেন আপনারা। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।